বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি মাঝে মাঝে উধাও হয়ে যাই, ভালো লাগে হারিয়ে যেতে, কিন্তু আবার উদয়ও হই তোমাদের টানে। আজকে যে গল্পটি নিয়ে তোমাদের কাছে এসেছি, আমার বিশেষ অনুরোধ তোমরা পুরো গল্পটা নিশ্চয়ই শুনো, তাহলেই একটা অন্য অভিজ্ঞতা তোমাদেরকে গ্রাস করবে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, বৃষ্টির দিনে মনে মনে। রচয়িতা বুদ্ধদেব গুহ। এবার বর্ষা প্রথম থেকেই জাঁকিয়ে বসেছে এসে, এবং জুলাইয়ের শেষেই নদী নালা খাল বিল ভরে গেছে। তাই সেপ্টেম্বরের শেষে গিয়ে কি যে হবে তা ভাবার। বর্ষা কখনো অতি বর্ষণ, প্লাবন এবং সর্বগ্রাসী খরস্রোতা নদীর বন্যায় তাণ্ডব করে বটে, কিন্তু তবু বলবো বর্ষার মতন ঋতু নেই। রবীন্দ্রনাথ যত গান বর্ষার উপর লিখে গেছেন, এত গান আর কোনো ঋতুর উপরই লেখেননি। যখনই বৃষ্টি পড়ে আমার অফিস যেতে একেবারেই ইচ্ছে করে না, কোনো কাজই করতে ইচ্ছে করে না। শুধু ইচ্ছে করে জানালার ধারে বসে একা একা বৃষ্টি পড়া দেখি, নয়তো গুনগুন করে শুধু নিজেকে শুনিয়েই কোনো নরম গান গাইতে, যেমন গান বৃষ্টির সঙ্গে গাছে পাতায় নদী নালায় মিশে চারিদিকের ভেজা প্রকৃতির সঙ্গে একেবারে একাকার হয়ে যায়। বাজে করুণ সুরের মতো কোনো গান। বৃষ্টি পড়লেই অনেক পুরনো কথা মনে পড়ে আমার। বৃষ্টির দিনে কত বিভিন্ন জায়গার ভেজা দিনগুলির কথা চকিতে ফিরে আসে মনের মধ্যে। ফিরে এসে মনকে উদাস বিবশ করে দেয়। অনেক দিনের কথা, তখন আমি স্কুলে পড়ি। এক বর্ষার বিকেলে গাঢ় পাহাড়ের রাজধানী তুরা থেকে বেরিয়েছি আমরা গাড়িতে গৌহাটির পথে। সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি পথ ছেড়ে নেমে এসেছি আমরা সমতলে। সারা পথই বৃষ্টি পেয়েছি। সমতলে নামতে বিদ্যুৎ চমকাতে লাগলো। প্রায় 1.5-2 ঘন্টা সমানে অমন বিদ্যুৎ চমকাতে আর কখনো দেখিনি কোথাওই। বিদ্যুৎ চমকালেই সেই কথা মনে পড়ে যায়। বিদ্যুৎ স্পৃষ্ট হইনি যদিও, কিন্তু বিদ্যুৎ মোহিত হয়ে গেছিলাম, এবং আজও হয়ে আছি এত বছর পরে। আসামের গোয়ালপাড়া জেলা আর গারো হিলসের সীমানা চিহ্নিত করে একটি খুব সরু কিন্তু খুব গভীর নদী বয়ে গেছে। তার নাম জিঞ্জিরাম। গারো ও রাভা উপজাতিদের ছবির মতো বস্তির পাশ দিয়ে এঁকে বেঁকে ছায়াচ্ছন্ন গভীর অন্ধকারের মধ্যে দিয়ে বর্ষায় কানায় কানায় ভরা নদীর পথ। কুমিরের জন্যে এই নদী কুখ্যাত। প্রতি বর্ষায় অনেক লোক কুমিরের পেটে যায় এই অঞ্চলে। নানা রকম কুমির, তবে মেছো কুমিরের চেয়ে এমনি কুমিরই বেশি।
ছোট্ট ছইওয়ালা নৌকোতে আমরা গেছিলাম ভরা বর্ষায়। ব্রহ্মপুত্র নদ বেরিয়ে সেই নদীতে সি সি করে শীষ দেয় সেখানে কুমিরেরা। এত বড় বড় কুমির আছে জিঞ্জিরামে যে তাদের মাথার কাছে চামড়া কুঁচকে ডাবের মতো উঁচু হয়ে থাকে। ওখানকার লোকে বলে ঘটওয়ালা কুমির। কি বৃষ্টি, কি বৃষ্টি, অনুক্ষণ বৃষ্টি। নৌকো চলেছে বৃষ্টির মধ্যে মধ্যে। মাঝি লুঙ্গিটা গুটিয়ে কোমরে বেঁধে দাঁড় বাইছে। ওখানে লগি তল পায় না। ভেজা পানকড়ি আর বেলে হাঁস নদীর কাদায় পায়ের পাতার দাগ কেটে কেটে কবিতা লিখছে। রাভাতলা গ্রামের মেয়েরা দুপাশ থেকে ঝুঁকে পড়া বড় বড় মহিরুহের ছায়ায় অন্ধকার সরু নদী ঘাটে গা ধুতে কাপড় কাচতে নেমেছে ভয় ভয়। এই সব ঘাট থেকে কুমির তাদের ধরে নিয়ে চলে যায় নদীর গর্ভে। ঘোলা অন্ধকারে জলের গভীরে নদীর পাড়ের কাদার মধ্যে তাদের গর্ত আছে। সেই গর্তে নিয়ে গিয়ে মানুষ খায় ওরা। কুমির মারা পড়লে তাদের পেট থেকে মেয়েদের চুড়ি, বালা, হার, ছোটদের কোমরের পৈঁছা, পুরুষ মানুষের আংটি সব পাওয়া যায়। তখনই বোঝা যায় যে কোন কুমির কাকে খেয়েছে। বৃষ্টির কথা ছেড়ে অন্য কথায় চলে এলাম, কিন্তু বৃষ্টির কথা মনে হলেই জিঞ্জিরামের কথা মনে পড়েই আমার। বৃষ্টির সঙ্গে সেই স্মৃতি মাখামাখি হয়ে ভিজে রয়েছে। হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রাঁধা ভাঙনি মাছের ঝোল দিয়ে মিষ্টি লাল চালের ভাত খেতাম। সেই বৃষ্টির দিনের মাছ ভাতের আষ্টে গন্ধটিও যেন এখনো আঙুলে জড়িয়ে রয়েছে 30 বছর পর। আর পিছিয়ে গেলে মনে পড়ে রংপুরের কথা। তিস্তা থেকে আসা ঘোঘট নদীর সঙ্গে যুক্ত কানালের পাড়ে ছিল বাবা কাকাদের জমি জমা এবং তাদের বাড়ি। বর্ষাকালে সেই কানাল দিয়ে হু হু করে জল ছুটত। গোবক ভিজত বিজ্ঞর মতো গাছে বসে, যেন কনফুসিয়াসের ফার্স্ট কাজিন। গরু বলদ বিনা প্রতিবাদে ভিজতে ভিজতে হঠাৎ হাম্বা করে ডেকে উঠে বর্ষার ভেজা প্রকৃতিকে চমকে দিত। হাঁসেরা প্যাক প্যাক করে মাথা খারাপ করে দিত। সন্ধে হলে সদর থেকে ফিরে যেত ছোট ছোট মুসলমান ছেলেরা দুধ বিক্রি করে দুধের পোড়া মাটির কালো হাঁড়ি বাজিয়ে গান গাইতে গাইতে। তিস্তা নদীর গান, বগার ফাঁদে পড়ার গান, ফাতিমা বিবির গান, কত রকম গান। শঙ্কামারির শ্মশানের রাস্তায় পাশের বাঁশ ঝাড়ে জোনাকি জ্বলত। প্রথম বসন্তের আম গাছে আমের মুকুল আসার মতো জোনাকিতে ছেয়ে যেত গাছপাতা। পিছনের মাঠে সাপে ব্যাঙ ধরত। শেয়াল ডাকত বৃষ্টিতে ভিজতে ভিজতে। বাগানের জলপাই গাছের নিচের ঝোপের মধ্যে
কুণ্ডুলি পাকানো প্রকাণ্ড দারাজ সাপটা অস্বস্তিতে নড়ে চড়ে উঠত। বরিশালে ইলশে গুড়ি বৃষ্টি দেখেছি। তোমরা নিশ্চয়ই সেই বিখ্যাত কবিতাটি পড়েছ। ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম। পড়নি? না পড়লে পড়ো। স্টিমার ঘাটের অনেক দূরে জেলে নৌকোর ঘাট। চকচকে রূপলি ইলিশ মাছে নৌকো ভর্তি করে জেলেরা এসে বৃষ্টির মধ্যে নৌকো ভিড়ত ঘাটে। 1 টাকায় 3টে মস্ত মস্ত 2.5-3 কেজির ইলিশ। তোমরা কেউ কি জ্যান্ত ইলিশ দেখেছ? তোমরা কেন, খুব কম লোকই দেখেছে, এক জেলেরা ছাড়া। জল থেকে তুললেই ইলিশ মাছ মরে যায়। বড় শখের প্রাণ ওদের, কষ্ট করে বাঁচতে চায় না অন্যদের মতো। রুই, কাতলা, কই, মাগুর, ট্যাংরা, পুঁটি জল থেকে তোলার পরও বেঁচে থাকার জন্যে আপ্রাণ চেষ্টা করে। ভরা বৃষ্টির রাতে খোলা নদীর মধ্যে তোমরা কেউ স্টিমারের সার্চ লাইট দেখেছ? মনে হয় হাজার হাজার ইলিশ মাছ জল ছেড়ে উঠে পড়েছে। তাদের লক্ষ লক্ষ আঁশ চকচক করছে আলোতে। তোমরা কেউ কি বৃষ্টির মধ্যে বরিশাল থেকে খুলনার পথে অথবা ঢাকা গোয়ালন্দের পথে খোলা ডেকে দাঁড়িয়ে ঝোড়ো চলো হাওয়ায় স্টিমারের বাবুর্চির রাধা মুরগির ঝোল আর ভাত খেয়েছ? আহা, কি স্বাদ! পৃথিবীর কত জায়গায় কত রান্নায় তো খেলাম, অমন স্বাদ আর কোনো রান্নায় পেলাম না। উড়িষ্যার ঘন জঙ্গলে মহানদীর অববাহিকায় অন্ধকারা বৃষ্টির মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকা অন্ধকার পাহাড়ের মতো হাতির দলকে তোমরা কি কেউ বৃষ্টিতে ভিজতে দেখেছ? তখন দেখলে মনে হয় ওরা স্থবির। চিরদিন বুঝি ওরা এমনি করে দাঁড়িয়েই থাকবে। বৃষ্টির দিনে বাঘেদের বড়ই অসুবিধে। ওরা বেড়ালের বনপো বঞ্চি বলে জলকে ওদের খুবই অপছন্দ। বৃষ্টির পর যখন গাছগাছালি থেকে টুপটাপ করে জল পড়ে, তখন ওরা বনের মধ্যে বন বিভাগের বানানো চওড়া পথে এসে বসে থাকে জল এড়াবার জন্য। কিন্তু সুন্দরবনের বাঘ, তারা জলকে তেমন কেয়ার করে না। বর্ষার বিকেলে এপার ওপার দেখা যায় না। মাতলা, হেরোভাঙা বা গোসাবা নদীর পাড়ে দাঁড়িয়ে যখন মানি হাঁক দেয়, তখন সেই ডাক নদী বেয়ে মুহূর্তের মধ্যে কত মাইল যে ছুটে যায়, তা যে শুনেছে সেই জানে। সুন্দরবনের মধ্যে কিছু উঁচু জমি আছে, তা জোয়ারে বা বর্ষাতেও জলে ডোবে না। জেলে, বাউলে, মাউলেরা সেই রকম জমিকে বলে ট্যাক। বর্ষাকালে সেই ট্যাকের মালিকানা নিয়ে জানোয়ারদের মধ্যে মারামারি লেগে যায়। সিঙ্গাল হরিণেরা শিঙে শিঙে খটাখট আওয়াজ করে লড়াই করে। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাঁদরগুলো কিচির মিচির করতে করতে গাছ থেকে তাদের সাপোর্ট করে, হাততালি দেয়, চেঁচায়, যেন গ্যালারিতে বসা দর্শক। মোহনবাগান ইস্ট বেঙ্গলের
শিল্ড ফাইনাল দেখছে। পূর্ব আফ্রিকাতে গোরোম্বরে বলে একটি মৃত আগ্নেয়গিরি আছে। সেই আগ্নেয়গিরি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আগ্নেয়গিরি ছিল। তার বলয়ের গভীরে অনেক বর্গ কিলোমিটার পরিধির বিরাট এক গর্ত। টুপিকে উল্টো করে দিলে যেমন দেখায় তেমন দেখতে লাগে গর্তটি। তার মধ্যে আবার হ্রদও আছে। বৃষ্টির মধ্যে সেই লেকে ফ্লেমিঙ্গো পাখিরা তাদের আশ্চর্য গোলাপি সাদা শরীর আর লম্বা লম্বা ঠ্যাং নিয়ে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির মধ্যেই থমসন গ্যাজেল ধরে তার মাংস খায় ছিঁড়ে ছিঁড়ে। সিংহ সিংহী ধাড়ি বাচ্চার দল সব কালো মুষ মেরে তার পেটের মধ্যে মুখ ঢুকিয়ে রক্তে নাক মুখ গোঁফ কপাল সব লাল করে বিরাট আওয়াজে ভুড়ি ভোজ করে। জেব্রার দল জংলি গাধার মতো দৌড়দৌড়ি করে এদিকে ওদিকে, পায়ের খুঁড়ে ভিজে কালো নিভে যাওয়া আগ্নেয়গিরির মাটি ছিটিয়ে। সুইজারল্যান্ডের লেক জেনিভার উপর যখন বৃষ্টি পড়ে তখন বরফ ঘেরা পাহাড় চূড়ো আর লেকের জলের রং এক হয়ে যায়। হাওয়াই দ্বীপপুঞ্জে যখন বৃষ্টি নামে তখন হাওয়াইনরা কানে হিবিস্কাস ফুল গুঁজে আমাদের দেশের লুঙ্গির মতো রঙিন পাগো পাগো পরে খড়ের চালার নিচে নাচ গান করে। মাহে লাহে আর লাইটাই খায়। মাহে লাহে মাছের একরকম রান্না আর লাইটাই পানীয় এক রকমের। আফ্রিকার রিফট ভ্যালিতে যখন বৃষ্টি পড়ে তখন 7 ফুট লম্বা মাসাই রাখাল হাতে বল্লম নিয়ে লাল রঙা পোশাক পরে এক পায়ে দাঁড়িয়ে একটি পা গুটিয়ে নিয়ে অন্য পায়ের হাঁটুর কাছে রেখে এক ঠ্যাং বকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে। ওদের চোখে মুখে কোনো ভাবান্তর ঘটে না। নাক চোখ দিয়ে জল গড়ালেও মাঝে মাঝে কেবল পিচিক পিচিক করে থুতু ফেলে এদিকে ওদিকে, যেন সমস্ত নাগরিক মেকি সভ্যতার একেবারে মুখেরই ওপর। তোমরা সবাই সুকুমার রায়ের ভালোরে ভালো কবিতাটি নিশ্চয় পড়েছ। আবোল তাবোলের সেই কবিতার শেষ লাইন, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গুড়। ওকে আমি দেখিনি কখনো, দেখা সম্ভবও ছিল না, কারণ আমি জন্মাবার আগেই উনি মারা যান। কিন্তু উনি বেঁচে থাকলে সাজেস্ট করতাম। কিন্তু সবার চাইতে ভালো বর্ষা রাতে খিচুড়ি লিখতে। সুনির্মল বসু লিখেছিলেন, খিচুড়িতে ডিম ভাজা, তরকারিতে শিম ভাজা। বৃষ্টির রাতে ভাজা মুগের ডালের মটরশুঁটি দেওয়া ভুনি খিচুড়ি, সুগন্ধি সোনা রঙা গাওয়া ঘি, কড়কড়ে করে আলু ভাজা, ডিম ভাজা, তোপসে মাছ অথবা ইলিশ মাছের গাদা ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়ে আতর লাগানো নকশি কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকার মতন রাজসিক আনন্দ বোধহয় আর কিছুই নেই। কিন্তু তোমরা যারা শহরে থাকো তারা বড়ই অভাগা। তোমাদের জন্যে আমার খুবই কষ্ট হয়। বৃষ্টির দিনে গ্রামে বা জঙ্গলে চলে যাও। আমাদের দেশটা কি সুন্দর! এমন বৈচিত্র্য, এমন সৌন্দর্য
পৃথিবীর কোনো দেশেই নেই। টিনের বা খাপড়ার বা খড়ের চালে বৃষ্টির শব্দ শোনার মতো আনন্দ আর কিছুই নেই। টিনের চালে বৃষ্টি পড়লে মনে হয় খই ভাজছে কেউ, নয়তো বৃষ্টির পুকুরে পুঁটি মাছ লাফাচ্ছে মনের আনন্দে ধেই ধেই করে। খাপড়ার চালে বৃষ্টি পড়লে মনে হয় ঝাঁচা মাচা করে কোনো দেহাতি লোক দূর পাহাড়ের আড়াল থেকে বুঝি মাদল বাজাচ্ছে। আর খড়ের চালে বৃষ্টির শব্দকে মনে হয় তোমার কোনো খুব প্রিয়জন, মা, মাসি, ঠাকুমা বা দিদিমা তোমার একেবারে কানের কাছে ফিস ফিস করে কোনো রূপকথার গল্প বলছেন। হাজারিবাগ আর পালামোর বৃষ্টিও এমনই ফিসফিসে, রূপকথার গল্পর মতো পড়ছে তো পড়ছেই। কিন্তু জানো তো, রাস নরম পায়ের উড়াল পাখি, সুরের পাখি, দূরের পাখি, রূপকথার রূপোর পায়ে জোড়া পড়া আলতো নরম সুন্দর পায়ে এসে বসছে। এখন যেমন স্মৃতির পাখিরা বসছে এসে ফিসফিস করে আমার বুকের দাঁড়ে ফিরে ফিরে, আর আমাকে উদাস বিষণ্ণ করে দিচ্ছে। আলদেশে ভেজা পায়রা ডাকা এই বিচ্ছিরি শহরের ইট কাঠের প্রাণহীন জঙ্গলে এক বৃষ্টির দুপুরে। আমি জানি না এর উপসংহারে আমার কি বলা উচিত। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।